এ কি? এই বিশাল নদীর মাঝখানে এই শিশু কি করে এলো? এই এত ছোট শিশুকে কেউ এভাবে নদীতে ভাসিয়ে দিতে পারে? এই মানুষেরা এত পাষাণ হৃদয়ের কি করে হয়? এ কি? এত বড় নদীতে মানব শিশু এলো কোথা থেকে? এটা কি এটা কি সত্যি কোনো মানব শিশু নাকি আমার ভ্রম? কিরণ, ও কিরণ, কই গেলি রে মা? হায় বিধাতা, এ অভাগীর কপালে কি তুমি মায়ের সুখ রাখলে না? আমার এইটুকুন দুধের শিশু ও কোথায় গেল? এখন এখন আমি কি করব? ও মা রে, কোথায় গেলি রে মা? এই অভাগী মায়ের কোল খালি করে কই গেলি? ও কিরণ রে, তুই কই গেলি রে মা? এই অভাগী মায়ের কাছে ফিরে আয় না রে মা। ও কিরণ! এ কি মালা, তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আর আমার কিরণ মা কই? ওকে ঘরে একা রেখে এসেছো? আমাদের সব শেষ হয়ে গেছে গো। আমাদের জীবনে আবারও অন্ধকার নেমে এসেছে। আমাদের সে আর কিছুই রইল না। আরে হয়েছেটা কি? এসব কি আবোল তাবোল বলছো? আমি তো তোমার কথার কিছু বুঝতেই পারছি না। তুমি চলে যাবার পর আমি কিরণের জন্য দুধ গরম করতে রান্নাঘরে যাই। হ্যাঁ, তারপর তারপর কি হলো? আমার আমার কিরণ মায়ের কোনো ক্ষতি হয়েছে? কই আমার কিরণ মা এখন কই? আমি দুধ নিয়ে ঘরে এসে দেখি কিরণ ঘরে নেই। ঘরে নেই মানে? এতটুকুন দুধের শিশু ঘর ছেড়ে একা একা কোথায় যাবে? ঘরে ভালো করে খুঁজে দেখেছো? বিছানার তলায় পড়ে যায়নি তো আবার? দেখেছি গো, দেখেছি। সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছি। আমার কিরণ কোথাও নেই। একটা একটা ছোট্ট বাচ্চাকে সামলাতে পারলে না গিন্নি? আমার এত সাধনায় পাওয়া কন্যা, তাকে তুমি তুমি হারিয়ে ফেললে। আমি এখন কোথায় খুঁজবো? ওই দুটি ছোট্ট প্রাণ, আমার বুকের মানিক, কেমন আছে এখন তারা? ওই বড় বাড়ি গিয়ে এই অভাগী মায়ের কথা তোদের কি মনে পড়ে? আমি যে তোদের ছাড়া একটু ভালো থাকতে পারছি না রে সোনা। রানীমা, এভাবে কাঁদবেন না। এত কাঁদলে যে আপনার শরীর আরো খারাপ হয়ে যাবে। আপনার সন্তানেরা যেখানে আছে নিশ্চয়ই ভালো আছে। আপনি বিধাতার কাছে ওদের জন্য প্রার্থনা করুন। ও আমার ছেলেরা, তোমাদের মাকে এমন অচিন্তনীয় যন্ত্রণা দিয়ে ছেড়ে যাবার কি কারণ ছিল? আমি তো তোমাদের বুকে রাখার জন্য ব্যাকুল ছিলাম। তবে তোমরা তোমাদের মাকে এত বড় শাস্তি কেন দিলে? কি অপরাধ ছিল আমার? শান্ত হও ময়নামতি, এভাবে কান্নাকাটি করো না। বিধাতা চাইলে তোমার কোল জুড়ে আবার সন্তান আসবে। কিন্তু আমি আমার ছেলেদের তো আর পাবো না রাজমাতা। 10 মাস 10 দিন ওদের গর্ভে রাখলাম, মনের মধ্যে ওদের লালন করলাম, কিন্তু একটিবারের জন্যে ওদের বুকে জড়িয়ে রাখতে পারলাম না। আমার মতো আর অভাগী কোনো মা আছে বলুন? রানীমা, এই খাবারটুকু খেয়ে নিন। কাল থেকে যে আপনি কিচ্ছুটি মুখে তুলেননি। রাজমাতা, আমি কি আমার সন্তানদের জন্য যথেষ্ট ভালো মা হতে পারিনি? সেই জন্যে কি তারা আমায় ছেড়ে চলে গেল? এটা আমাদের ভাগ্যের খেলা ময়নামতি। অনেক সময় আমরা আমাদের ভাগ্যের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারি না। চারিদিকে এত নিস্তব্ধতা, এত শূন্যতা, আমার যে দম বন্ধ হয়ে আসে। কোথায় কোথায় আমার বাচ্চাদের কণ্ঠস্বর? কে শুনবে আমার আর্তনাদ? কে ডাকবে আমায় মা বলে? দিদি, তুমি কেন তো ভাবছো বলো তো? আমার সূর্য আছে না? ও বুঝি তোমার ছেলে না? আজ থেকে সূর্য তোমাকে মা বলে ডাকবে। এত কান্নাকাটি করো না দিদি, এই খাবারটুকু খেয়ে নাও। তুমি শক্তি হারালে চলবে না ময়নামতি। তোমার কষ্টে যে রাজ্যও দুর্বল হবে। তুমি বাঁচো ময়নামতি, কারণ তুমি না বাঁচলে আমার রাজপ্রতাপও যে ছন্ন ছাড়া হয়ে যাবে। ওকে তুমি ছাড়া আর কে সামলাবে বলো?
দিদি, অনেক বড় বিপদ থেকে তুমি বেঁচে ফিরেছো। বিশ্বাস রাখো, এই অন্ধকারের পর একদিন আলো আসবেই। ছোট, আমার এই ছেলের শোক থেকে আমি কিভাবে মুক্তি পাবো বল? আমার দুজন রাজপুত্র একসাথে আমায় ছেড়ে চলে গিয়েছে, এটা আমি কি করে মেনে নেব? সময় সব ঠিক করে দেবে। তুমি তোমার সন্তানদের এই জন্মে ভুলতে পারবে না, এটা যেমন ঠিক তেমনি সময় সব ঠিক করে দেবে, এটাও ঠিক। তোমাকে ধৈর্য ধরতে হবে, শান্তও হতে হবে, আর আমার ছেলেকে আগলেও রাখতে হবে। পারবে না মা? তুমি পারবে না আবার আগের ময়নামতি হতে? আমি জানি না মা, আমি জানি না আমি কবে এই ব্যথা থেকে মুক্তি পাবো। তবে আমি কথা দিচ্ছি, আমি নিজেকে সামলে নেবার চেষ্টা করব। এই তো আমার লক্ষ্মী দিদি, তুমি এত চিন্তা করো না, দেখবে সব ঠিক হয়ে গেছে। বীর প্রতাপ, এই রাজ্যের ভাগ্য এখন ঝুঁকির সামনে দাঁড়িয়ে আছে। আমাদের চারপাশে রাজ্য শত্রুদের আনাগোনা বেড়ে গিয়েছে। এদের শক্ত হাতে দমন করতে না পারলে আমাদের রাজ্য হুমকির মুখে পড়বে। মহারাজ, আপনি ঠিকই বলেছেন। আমাদের সেনাদের আরো বেশি সতর্ক থাকতে হবে। সীমান্তে আরো প্রহরী বাড়ানো দরকার। আর আমাদের এ কথাও ভাবতে হবে যে কিভাবে আমাদের এই অভ্যন্তরীণ অস্থিরতাকে সামলানো যায়। রানী ময়নামতির অসুস্থতা যেন শুধু তার একার নয়, বরং পুরো রাজ্যের অবস্থাকে শিথিল করে দিয়েছে। তার শোক আর উদ্বেগ রাজ্যের বাতাসকে বিষাক্ত করে তুলেছে। সব ঠিক হয়ে যাবে মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না। আমি বীরপ্রতাপ বেঁচে থাকতে এই রাজ্যের কোনো ক্ষতি হতে দেব না। আপনি নিশ্চিন্তে থাকুন। তোমার ভরসাতেই আমি এখনো স্বস্তিতে আছি। তুমি থাকলে আমার কোনো চিন্তা মাথায় আসে না বীর প্রতাপ। আপনার আদেশই আমার জন্য শাসন। কিন্তু এই কঠিন সময়ে আমাদের রাজ্যের শান্তি রক্ষা করাই হচ্ছে আমার জন্য সর্বোচ্চ। আমরা যদি দুর্বলতা দেখাই তবে শত্রুরা আরো বেশি মাথা চাড়া দিয়ে উঠবে। অতএব আমাদের পদক্ষেপ আরো কঠোর থেকে কঠোরতর হতে হবে। রাজ্য হানি করার লক্ষ্যে যে এগিয়ে আসবে তারই শাস্তি হবে মৃত্যুদণ্ড, সে যেই হোক। মহারাজ, আমরা সব দিক থেকে প্রস্তুত। আপনার আদেশ অনুযায়ী আমরা সর্বদা কাজ করব। এই রাজ্যের জন্য আমি আমার শেষ প্রাণ পর্যন্ত লড়াই করব। আর কেউ যদি আমাদের ভাগ্য খারাপ করতে চায় তাদেরও প্রাণ নেব। তুমি মন্ত্রীমশাইকে বলো রাজ্যের চারপাশের পাহারাদার যেন আরো বাড়িয়ে দেয়। গিন্নি, এতক্ষণ হয়ে গেল, এখনো তো আমার কিরণমাকে খুঁজে পেলাম না। আমি বুঝতে পারছি না আমার কিরণের সাথে কি হলো। হ্যাঁ গো, কিরণকে কি কোনো জন্তু খেলো? আমার বুকের মধ্যে যে ভীষণ তোলপাড় হচ্ছে গো। এইসব কি অনুক্ষণে কথা বলছো বলো দেখি? ও দাদা বৌদি, তোমরা কি কিরণকে খুঁজছো? আমি তোমাদের কিরণকে আমাদের বাড়িতে নিয়ে গিয়েছিলাম, ওর সঙ্গে বাইরে একটু ঘুরে আসলাম। দেখো কিরণ কত খুশি হয়েছে। ওহো সরলা, তুই কি করলি এটা? তুই কাউকে কিছু না বলে কিরণকে নিয়ে গেলি কেন? ঘন্টা খানেক সময় ধরে আমি আর মালা কিরণকে কই কই না খুঁজেছি। না, এই কাজটা তুই মোটেও ঠিক করিসনি। ওরে আমার কিরণ, মাকে ছেড়ে এতক্ষণ কি করে থাকলি রে? সরলা, আমি আজকে একটা পরিষ্কার কথা বলে দিচ্ছি, তুই আর কোনোদিন আমায় না বলে আমার মেয়েকে কোথাও নিয়ে যাবি না। তুই জানিস কিরণকে না পেয়ে আমাদের কি অবস্থা হয়েছিল? বিশ্বাস করো বৌদি, আমি ওকে নিয়ে যেতে চাইনি। ও আমাকে দেখে মিষ্টি করে হাসলো, এরপর আমার দিকে হাত বাড়িয়ে দিল। আমি ওকে কুলে নিয়ে থাকতেই পারলাম না, এরপরও আমাকে বাইরে দিকে টানলো, আমি তাই গেলাম। ইয়ার কি পেয়েছিস? এতটুকু বাচ্চা তোকে দেখে হাসলো, হাত বাড়িয়ে দিল, তোকে বাইরের দিকে টানলো। আমাদের এটা বিশ্বাস করতে হবে? বিশ্বাস করো দাদা, আমি সত্যি কথা বলছি।
আমার মনে কোনো পাপ চিন্তা থাকলে আমি কি কিরণকে ফেরত আনতাম বলো? আমাদের কিরণকে আরো সাবধান করে রাখতে হবে। আর তুই সরলা, এরপর আর কখনো এমন করবি না, বুঝলি? আমি কখনো এমনটা করব না। বিশ্বাস করো বৌদি, আমার কোনো অসৎ উদ্দেশ্য ছিল না। আমি বুঝতে পারিনি তোমরা এতটা ভয় পাবে। আমি আর কখনো কিরণকে নেব না। ওকে ঘরে নিয়ে যাও মালা, ওকে একটু খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দাও। অনেকক্ষণ ধরে মেয়েটা কিছু খায়নি। তাই যাচ্ছি। মেয়েটার মুখখানা কেমন শুকিয়ে গেছে দেখো। ওরে কিরণ রে, এই মুহূর্তে মনে হচ্ছিল আমার বুকখানা বুঝি ফাঁকা হয়ে গেল। মাকে ছেড়ে কখনো যাস নে রে মা, তাহলে যে এই অভাগী মা বাবা বেঁচে থাকতে পারবে না। ময়নামতি, আমি জানি তোমার মন এখন ভীষণ ভারী হয়ে আছে, কিন্তু তুমি শক্ত থাকো। তোমাকে শক্ত হাতে এই রাজ্যকে আগলে রাখতে হবে। মহারাজ, আমার বুকের হাহাকার কেউ বোঝে না। আমার সন্তানদের অভাব আমার হৃদয়ে ক্ষত তৈরি করেছে। আমি কি করে শান্ত হব বলুন? আমি তোমার এই শূন্যতা পূরণ করতে না পারলেও সর্বদা তোমার পাশেই আছি। আপনার এই সান্ত্বনা আমাকে অনেক শক্তি দেয় মহারাজ, কিন্তু আমার হৃদয় এখনো খাতে। রানী, তুমি শক্ত হও, নইলে যে আমি বাণিজ্যে গিয়েও শান্তিতে থাকতে পারবো না। আমার এই মুহূর্তে বাণিজ্যে যাওয়াটা ভীষণ জরুরি। রাজকোষাগার যে ধীরে ধীরে একদম শূন্যের কাছাকাছি চলে এসেছে। মাফ করবেন মহারাজ, রাজমাতা আপনাকে অবিলম্বে ডেকে পাঠিয়েছেন। তিনি বললেন বিষয়টি অত্যন্ত জরুরি। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। ময়নামতি, আমি এখন যাই, তুমি নিজের যত্ন নিও। সাবধানে বাণিজ্যে যাবেন মহারাজ, আর তাড়াতাড়ি ফিরে আসবেন। আমি আপনার অপেক্ষায় থাকব। মাতা, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ, ডেকেছি। শুনলাম তুমি নাকি বাণিজ্যে যাচ্ছ। হ্যাঁ রাজমাতা, রাজ্যের অবস্থা খুব একটা ভালো না। আমাদের এই মুহূর্তে বাণিজ্যে যাওয়াটা ভীষণ জরুরি হয়ে পড়েছে। বেশ, যাও। তবে রানী ময়নামতির কি করবে? আমি ঠিক বুঝলাম না রাজমাতা। ময়নামতি যা শুরু করেছে না, তাতে মনে হচ্ছে বেশি দিন তোমার কন্যাদের কথা গোপন রাখা সম্ভব হবে না। তুমি একজন পিতা হয়ে এমন নিষ্ঠুর কাজ কি করে করতে পারো, তা আজও আমার বুঝে আসছে না। যেটা আপনার বুঝে আসে না সেটা আপনি কষ্ট করে বুঝতেও যাবেন না। মনে রাখবেন, এই সত্য যদি প্রকাশ পায় তাহলে আমি কত দূর কি করতে পারি। রানীর কানে যদি এই কথা যায়, তার ধর থেকে মাথাটা আলাদা হয়ে যাবে, সে আপনি হন বা অন্য কেউ হোক। এমনকি আমি নিজেও যদি বলি, তবে আমারও ধর আলাদা হবে। তোমার মতো এমন নিষ্ঠুর একজন সন্তান আমার গর্ভে ছিল, এটা ভাবতেও এখন আমার লজ্জা হয় প্রতাপ। হ্যাঁ গো, দেখেছো কিরণ আমাদের একটু একটু করে খাওয়া শিখে যাচ্ছে। দেখো কেমন টিপ টিপ করে খাচ্ছে। সেটাই তো দেখছি। আমার কিরণ মা, ভালো খাও, সুস্থ থাকো, বড় হয়ে বড় মানুষ হও। ওই ওই দেখো কিরণ মা কেমন করে হাসছে। হ্যাঁ গো গিন্নি, কিরণ কি আমাদের কথা বুঝতে পারছে? মনে হচ্ছে সব বুঝতে পারছে। দেখো না কেমন করে হাসছে। জানিস মা, তোকে বাড়িতে রেখে কাজে যেতে একদম ইচ্ছা করে না। মনটা কেমন ছটপট করে। শুধু মনে হয় তোর পাশে বসে তোকে প্রাণ ভরে দেখি। তা ভুললে কি আর হবে? মেয়ের জন্য আরো বেশি বেশি কাজ করতে হবে, বেশি বেশি মাছ ধরতে হবে, হাটে নিয়ে বিক্রি করতে হবে। তবেই না আমাদের কিরণকে আমরা ভালো রাখতে পারবো। কথাখানা তুমি সত্যি বলেছ গিন্নি। আমাদের কিরণ মায়ের জন্য আমাদের আরো বেশি বেশি পরিশ্রম করতে হবে। এখন তো আমাদের দায়িত্ব। থাক মা, আমি কাজে যাই। গিন্নি, মেয়েকে চোখে চোখে রেখো,
আবার যেন কোনো বিপদ না ঘটে। সরলা যেন এদিকে আসতে না পারে দেখবে। ঠিক আছে, আমি ওকে দেখে রাখবো, এত চিন্তা করতে হবে না। তুমি এখন কাজে যাও দেখি। সেনাপতি মশাই, রাজা রাজপ্রতাপ কিন্তু দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। তার সিদ্ধান্তহীনতার জন্যই সীমান্তে শত্রুরা সাহস পাচ্ছে। ঠিকই বলেছেন মহামন্ত্রী মশাই। গত সপ্তাহেই দক্ষিণ সীমান্তের শত্রু আমাদের প্রহরাগার দখল করে ফেলেছে, কিন্তু রাজা শুধু সভা ডেকে সময় নষ্ট করছেন। সভা আর বক্তৃতা দিয়ে রাজ্য রক্ষা হয় না সেনাপতি। এখন দরকার কঠোর হাতের নেতৃত্ব, যাই বুড়ো রাজপ্রতাপের নেই। আপনি কি বোঝাতে চাইছেন মহামন্ত্রী? আপনার কণ্ঠে কিন্তু আমি বিদ্রোহের আভাস পাচ্ছি। বিদ্রোহ নয় সেনাপতি, বিদ্রোহ নয়। এই যে রাজ উদ্ধারের অভিযান, রাজ্যকে রাজপ্রতাপের হাত থেকে মুক্ত করা এখন সময়ের দাবি। কিন্তু রাজা তো আপনার বড় ভাই, রক্তের সম্পর্কের কথা ভুলে যাবেন। রাজ্যের মঙ্গলই আমার প্রথম কর্তব্য সেনাপতি। আর আপনার মঙ্গল কামনা করা আমার কর্তব্য। তাই তো আপনার প্রয়োজন সেনাপতি। সেনাবাহিনীর সিংহভাগ যদি আমার প্রতি অনুগত থাকে, তবে বাকিদের ভয় দেখিয়ে চুপ করানো যাবে। আপনি জানেন আমার বিশ্বস্ত সৈন্যরা আপনার প্রতি শ্রদ্ধাশীল, তবে রাজাকে ক্ষমতাচ্যুত করা মানে রক্তপাত, আর এই মুহূর্তে এত দূর এগোনো ঠিক হবে না। আমি এই মুহূর্তে রক্তপাত চাই না। আমাদের আরো কয়েক বছর ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। আমার সূর্য প্রতাপ যুবরাজ ঘোষিত হওয়া পর্যন্ত। আমি আপনার সাথেই আছি, তবে আমাদের পরিকল্পনা নিখুঁত হতে হবে। মনে রাখবেন, একবার সুযোগ হারালে দুজনেরই মাথা ধর থেকে আলাদা হবে। চিন্তা করবেন না, সুযোগ আমরাই তৈরি করব। আর রাজ্য শীঘ্রই পাবে এক নতুন রাজাকে। ও কিরণ মা, একা একা খেলছো তুমি? এই তো মা, এখানে আসি, ভয় পেও না। তোমার বাবার জন্য 4টে ভাত ফুটাচ্ছি গো মা। তোমার বাবা বাড়ি এলেই সে খেতে চাইবে। হাই বিধাতা, এ কি এত বড় সাপ কোথা থেকে এলো? এখন আমি কি করব? ও বিধাতা, তুমি আমার কিরণকে রক্ষা করো। বন্ধুরা, কি হবে এবার? কিরণ যে সাপের মুখে, সাপটা কিরণের কোনো ক্ষতি করবে? মালা কি পারবে কিরণকে সাপের হাত থেকে রক্ষা করতে? তোমাদের মতামত কমেন্ট করে জানাতে ভুলো না জানো। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আমাদের নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো। ধন্যবাদ।